আসসালামু আলাইকুম, আমি আবু হাসনাত তাকিব। তো আমি আজকে আলোচনা করব আমার ভাইবা অভিজ্ঞতা নিয়ে। এর আগে আমি আলোচনা করছিলাম আমার প্রিলির জার্নি কেমন ছিল, পরবর্তীতে আমি আলোচনা করছিলাম আমার রিটেনের জার্নি কেমন ছিল। আজকে আলোচনা করব আমার ভাইবার জার্নি কেমন ছিল। আমার ভাইবাটা পরীক্ষা ছিল 2024-এর 23শে ডিসেম্বর। আমি 5B-তে পরীক্ষা দিয়েছিলাম এবং আমার এক্সাম টাইম ছিল 11টা 30 মিনিটে। তো প্রতি সেকশনে তারা বেসিক্যালি 30 জনের এক্সাম নিত। আমাদের গ্রুপে মনে হয় 26 থেকে 27 জন ছিল, 3 থেকে 4 জন মিসিং ছিল। আসেন ভাইবা অভিজ্ঞতাটা শেয়ার করি। প্রথমে আমি একদম একটু ভিডিওটা বড় হবে। প্রথমে আমি সরাসরি বলবো যে ভাইভাতে কি কি প্রশ্ন জিজ্ঞাসা করছে, আপনার প্রস্তুতিটা কিভাবে নেবেন এবং কিভাবে আপনাকে পড়তে হবে এটা নিয়ে ডিটেলস আলোচনা করব। তো প্রথমে আমি যখন সালাম দিয়ে ভাইভা বোর্ডে ঢুকলাম, ঢোকার পর ওনারা আমার কাগজপত্রগুলো দেখছে। কাগজপত্র কি কি নিয়েছিল? আমাদের এসএসসি সার্টিফিকেটটা নিয়েছিল, এইচএসসি সার্টিফিকেটটা নিয়েছিল, আর অনার্স সার্টিফিকেটটা নিয়েছিল। কোনো মার্কশিট নেয় নেই, মাস্টার্স সার্টিফিকেট নেয় নেই। ভোটার আইডি কার্ডের অরিজিনাল কপিটা নিয়েছিল, আর হচ্ছে আমরা যে রিটেন পরীক্ষাটা দিয়েছিলাম এই তার অ্যাডমিট কার্ডটা নিয়েছিল। এই 5টা জিনিস আমাদের ভাইভাতে নিয়েছিল। 3জন টিচার ছিল এখানে, একজন বোর্ড মেম্বার ছিলেন, একজন সাবজেক্ট এক্সপার্ট ছিলেন, আরেকজন হচ্ছে এনটিআরসির মানে চেয়ারম্যান এরকম বা যে কোনো কেউ একজন ছিলেন, আমি ঠিক একটা জানি না। উনি কাগজপত্রগুলো চেক করছেন। প্রথমেই আমি আমাকে প্রশ্ন করা হয়েছে যে আচ্ছা বলেন আপনার শেষ কোর্স কি ছিল। তো আমি যেহেতু এমবিএ কমপ্লিট করছি, আমি বলছি যে স্যার আমার শেষ কোর্সটা আমি এমবিএ কমপ্লিট করছি। বললো আপনার এমবিএ সাবজেক্টগুলোর নাম বলুন। তো এটা আমার প্রিপারেশন ছিল। আমি একদম এসএসসি থেকে একদম মাস্টার্স পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টের আমি প্রত্যেকটা বিষয়ের আমি সাবজেক্ট সহ সাবজেক্ট কোড সহ একদম টাটকা মুখস্থ করে গেছিলাম। তো আমি সাবজেক্টগুলোর নাম বলছি। আমি প্রথমে বলছিলাম এমবিএ অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং, শেষে বলছিলাম কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং। আমি জানতাম ওরা হয় প্রথম সাবজেক্ট থেকে বা পরবর্তী সাবজেক্ট থেকে প্রশ্ন জিজ্ঞাসা করবে। যেহেতু আমি শেষ সাবজেক্ট কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং পড়ছিলাম, উনি আমাকে জিজ্ঞাসা করছে আচ্ছা বলেন তো ট্যাক্স কাকে বলে। তো আমি বলছিলাম যে স্যার এই ট্যাক্স হচ্ছে কি এমন একটা বিষয়বস্তু বা এমন একটা কি জিনিস যা সরকার কর্তৃক একটা নির্ধারিত ফি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা কার্যকলাপের উপরে। বলছো ভেরি গুড। এরপরে বললো আচ্ছা বলেন ট্যাক্স কত প্রকার। আমি বলছি প্রত্যক্ষ এবং কি পরোক্ষ। পরোক্ষ কর মানে কর 2 প্রকার। আচ্ছা বললো প্রত্যক্ষ কর কাকে বলে। আমি বলছি যে করের করগাত এবং করফাত একই ব্যক্তির উপরে পড়ে তাকেই প্রত্যক্ষ কর বলে। তো উনি এবার জিজ্ঞাসা করলো আচ্ছা বলেন তো করগাত এবং করফাত কি। তাই বলছিলাম যে করের যে প্রথম গাত মানে করটা প্রথম যে ব্যক্তির উপরে পড়ে তাকে করবাত বলে, আর করগাতটা যদি অন্য কোনো ব্যক্তির উপরে যদি চাপানো যায় সেটাকে বলা হয় করফাত। তো উনি প্রশ্ন করছে আচ্ছা বলেন তো করফাত কোন ব্যক্তির উপরে চাপানো যায় না, সরি কর মানে কোন করে করফাতটা কি চাপানো যায়। আমি বলছি পরোক্ষ কর। বলে একটা পরোক্ষ করের উদাহরণ দেন। আমি বলছি মূল্য সংযোজন কর। প্রত্যেকটা প্রশ্ন উনি কি থেকে জিজ্ঞাসা করছে আপনি একটা জিনিস মানে ওনার টার্নিংটা দেখেন তাহলে বিষয়টা অ্যানালাইসিস করতে পারবেন। আমি শেষ সাবজেক্ট বলছিলাম কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং, উনি ট্যাক্স রিলেটেড প্রশ্ন করতেছে। আমি যেখানে প্রশ্নটার উত্তর শেষ করছি উনি সেখান থেকে প্রশ্নটাকে আবার শুরু করতেছে। তার মানে আপনি যখন প্রিপারেশন নেবেন আপনার প্রথম কাজ হচ্ছে আপনি যে সাবজেক্টটা পড়বেন যে টপিকটা পড়বেন সেটা একটা মেজর প্ল্যানিং করে যাবেন। ঠিক আছে, এটা আমার একটা প্ল্যান ছিল যে আমি জানি উনি আমাকে ট্যাক্স সংক্রান্ত প্রশ্ন জিজ্ঞাসা করবেন, আমি ট্যাক্স রিলেটেড যাবতীয় যত প্রশ্ন ছিল সবগুলো হ্যান্ড নোটস করে ফেলছি। এইভাবে আমি যেমন আমি একটা উদাহরণ দিই, আমি যেহেতু নোয়াখালীর মানুষ, তো আমাকে ওনারা প্রশ্ন করতে পারতো যে নোয়াখালীর একটি বিখ্যাত জায়গার নাম বলেন, তখন আমি বলতাম গান্ধী আশ্রম। উনি কিন্তু আমাকে মহাত্মা গান্ধী সম্পর্কে প্রশ্ন করতো। সেজন্য আমি জানি আমি যখনই গান্ধী আশ্রম বলতাম উনি আমাকে বলতে আচ্ছা বলেন তো এই গান্ধী আশ্রম কেন তৈরি করা হয়েছে, মহাত্মা গান্ধী কে ছিলেন, কোথায় ছিলেন, বাসস্থান কোথায়, এগুলো নিয়ে ডিটেলস জিজ্ঞাসা করতো। সেজন্য আমি প্রিপারেশন ওইভাবে নিয়েছি। এটা হচ্ছে দ্যাটস পয়েন্ট। আপনারা অনেকে হয়তো এই বিষয়টা জানেন না, আপনারা বেসিকটা পড়ে যান, একটু ডিফে গেলে আপনারা আটকে যান। কারণ উনি কিন্তু আপনাকে এলো ফাতারে প্রশ্ন করবেন, উনি আপনাকে প্রশ্ন করবে, আপনি যেখানে উত্তরটা শেষ করবেন সেখান থেকে আপনাকে কেনারা প্রশ্ন করা শুরু করবে। আশা করি বুঝতে পারছি। এই ছিল ভাইবা অভিজ্ঞতা। এনটিআরসির ভাইবার বিষয়ে কথা বলতে গেলে দেখেন এনটিআরসিতে আপনাকে ওড়ানোর বাদ দেওয়ার কোনো প্ল্যানে থাকে না। আপনার যদি কাগজপত্র ঠিক থাকে, আপনার যদি সার্টিফিকেট গুলো যদি অ্যাকুরেট থাকে, সার্টিফিকেটের সাথে আপনার পিতামাতার নাম এবং আপনার ভোটার আইডি কার্ডের অ্যাকুরেট সবকিছু যদি থাকে, আপনার যদি সেম সাবজেক্টের স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে হচ্ছে আপনাকে ভাইভাতে বাদ দেওয়ার কোনো পসিবিলিটি নাই। আর ওনারা যথেষ্ট চেষ্টা করে, যথেষ্ট আন্তরিক থাকে আপনাদেরকে ভাইভাতে উত্তীর্ণ করার জন্য। সেজন্য আমি বলবো এনটিআরসিতে প্রিলি পাস করার পর রিটার্নের জন্য একটা হাড্ডাহাড্ডি প্রস্তুতি নেবেন। ওনারা কিন্তু সামনে রিটার্নের মার্কটা নিয়ে বসে, আপনার প্রত্যেকটা সার্টিফিকেটের সবকিছু নিয়ে বসে। সার্টিফিকেটে 12 মার্ক, বাকি 4 মার্ক আপনার উপস্থিতির জন্য, বাকি 4 মার্ক হচ্ছে টিচারদের জন্য। ওই 4 মার্কের ভিতরে আপনি যদি 2 মার্ক ক্যারি করতে পারেন ইনশাল্লাহ আপনি ভাইভাতে উত্তীর্ণ হয়ে যাবেন। এই ছিল আমার ভাইবা অভিজ্ঞতা। ভাইবা নিয়ে আমাদের অনেক পর্ব থাকবে। 19তম শিক্ষক নিবন্ধন ভাইবার আগে আমাদের অনেকগুলো পর্ব থাকে। আপনারা যারা হিসাব বিজ্ঞানের আছেন অথবা ব্যবসা শিক্ষার আছেন অথবা প্রিলিমিনারির জন্য আমাদের কোর্সে যুক্ত হইতে পারেন। আমাদের চ্যানেলটাতে এগুলোর ইন্ডিভিজুয়াল ভিডিও দেওয়া আছে, প্রত্যেকটা টপিকের উপরে ভিডিও থাকবে। আমার পার্সোনাল হ্যান্ড নোটস গুলো এখানে প্রোভাইড করা হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।